বৃষ্টি বাড়ার সাথে ডেঙ্গু ইতিমধ্যেই বেড়েছে এবং তা আরও বাড়ার আশঙ্কাও আছে। তাই মশা নিধন ও রোগের প্রতিকার চালিয়ে যেতে হবে একই সাথে। এ নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে যুক্ত আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। আবহাওয়ার এখন যে রূপ, তাতে এটা তো মোটামুটি নিশ্চিতই ছিল যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। তো আমাদের প্রস্তুতি কি সেই অনুযায়ী ছিল বা আছে? মানে হাসপাতালগুলো কি প্রস্তুত যথাযথভাবে? আমরা খবরে কিন্তু খুব বেশি দেখি যে ডেঙ্গুর জন্য আলাদা বিভাগ নেই এমন সরকারি হাসপাতাল আছে, বা বেড সংখ্যার তুলনায় রোগী বেশি বলে বারান্দায় মেঝেতে রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। এরকম চিত্র আসলে চোখে পড়ছে এখনো। ধন্যবাদ আপনাকে। আসলে প্রস্তুতি যথেষ্টই আছে এবং আমাদের বেশিরভাগ সরকারি হাসপাতাল, আমি সব হাসপাতালের কথা বলতে পারবো না, যেগুলো সম্বন্ধে আমরা জানি, সব হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার, আলাদা বেডের ব্যবস্থা আছে এবং এখন পর্যন্ত আমরা রোগীদেরকে বেডে রেখে চিকিৎসা দিতে পারছি। এটা গতবার বা বিশেষ করে 2023-এর মতন এত আশঙ্কাজনক হারে রোগী এখনো বৃদ্ধি পায়নি। তবে আমরা যেরকম জানি যে এই থেমে থেমে বৃষ্টি, পানি জমে থাকা ইত্যাদি কারণে সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগী আরো বেড়ে যাওয়ার ঝুঁকি আছে এবং সেই হিসাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি যথেষ্টই আছে আলহামদুলিল্লাহ। জি, আমরা অনেক সময়ে এক এক বছরে এক এক ধরনের সিমটম কিংবা এক এক বছরে রোগীর আক্রান্ত হওয়া এবং মৃত্যুর হারে তারতম্য দেখি। এবছর আক্রান্ত তো অনেকেই হচ্ছে এবং যেমনটি বিশেষজ্ঞরা সবাই বলছেন যে এই আশঙ্কাটা আরও রয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কি তুলনামূলক কম দেখছি? ধন্যবাদ। যে মৃত্যু এখন পর্যন্ত কমে, যেমন গতকালকে স্ট্যাটিস্টিক্সে আপনি বলেছেন 408 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 3 জন মারা গিয়েছে। আসলে একটা মৃত্যু তো আমাদের কাম্য না, কিন্তু তারপরও মৃত্যু হয় এবং এই মৃত্যু হওয়ার পিছনে আর অনেকগুলো কারণ কাজ করে। যেমন কখনো রোগী অসচেতনতা কিংবা অবহেলায় দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হলেন, অথবা রোগীর অন্য কোনো কোমরবিড কন্ডিশন আছে, এরকম কোনো কারণ সাথে থাকলে তাদের জন্য মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। হয়তো সেরকম কোনো কারণ হয়ে থাকতে পারে এই 3টা মৃত্যুর পিছনে। জি, অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, এবারে আপনার কাছে আসতে চাই। বৃষ্টি বাড়লে মশার বিস্তার যে ঘটবে এটা তো নিশ্চিত ছিলই, তাহলে সেই অনুযায়ী এই বিস্তার রোধে প্রতিরোধ কি গড়ে তোলা হয়েছিল? মানে বৃষ্টির কথা তো আবহাওয়ার পূর্বাভাস থেকে জানাই যায় আগে ভাগে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আমি একাত্তর টেলিভিশনকে। সমসাময়িক একটি অনুষ্ঠান যার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি, সম্পৃক্ত করতে পারি। আপনি যেটি প্রশ্নটি করলেন যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল কিনা, আমি এখানে একটা ভিন্নভাবে এর উত্তরটা দিতে চাই। সেটি হচ্ছে কাজের সংজ্ঞা কি। কাজের সংজ্ঞা ফিজিক্সের ভাষায় বল প্রয়োগের সঙ্গে যদি স্মরণ হয় তাহলে সেটিকে কাজ বলা হয়। ধরুন আপনি কোনো একটি কাজ সারাদিন করলেন, কিন্তু আপনি একটুও সেই কাজটি ফলাফল আনতে পারলেন না, তখন সেটাকে কিন্তু কাজ বলা যাবে না। সেজন্য কাজ মানে হচ্ছে বল প্রয়োগের সঙ্গে স্মরণ হতে হবে। এখন সেটি আমরা গত মাসে যে ডেঙ্গু রোগীটি দেখেছি, যে রোগীর সংখ্যা দেখেছি, এই মাসে সেই সংখ্যা কিন্তু বাড়বে। আমি নিশ্চিত করে বলতে পারি যে এই মাসের সংখ্যাটা বাড়বে এবং দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। আগামী মাসে সেটি 3 গুণ হওয়ারও ঝুঁকি আছে। এখন আমরা কিন্তু শুরু থেকেই আমাদের যে ফরকাস্টিং একটি মডেল আমরা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আমরা রাষ্ট্রকে গাইড করার চেষ্টা করি যে কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি। আপনি এপ্রিল মে মাসের নিউজ পেপার যদি দেখেন তাহলে দেখবেন আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এবার ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হওয়ার একটু ঝুঁকি আছে এবং সেদিকে কিন্তু আমরা যাচ্ছি। এখন কিন্তু মূল যে ডেঙ্গুর যে মৌসুম সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এখন যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা একটু থামবে, দেখবেন আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টিটা থামবে। থামার পরে এডিস মশার প্রজননটা আরও বৃদ্ধি পাবে। আরও বৃদ্ধি পেলে ডেঙ্গু রোগীটাও আরও বৃদ্ধি পাবে এবং সেটি 2 গুণ বা 3 গুণ হবে আগামী মাসে। এটি আমি মোটামুটি বলতে পারি। এখন এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো এটি অত দূর যাবে না।
মানে এই যে দ্বিগুণ তিনগুণ হওয়ার যে আশঙ্কার কথা বলছেন, হয়তো অত দূর যাবে না। কি কি পদক্ষেপ এখনো নেওয়ার আছে? বেশিরভাগ এলাকাতেই মশা এরই মধ্যে বেড়ে গেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বিচার করলে বেশি আক্রান্ত এলাকা আলাদাভাবে চিহ্নিত করাও নিশ্চয়ই সম্ভব। তো মশা নিধনে সরকারি যেসব কর্মসূচি চলমান আছে তার সাথে তাহলে আর কি নতুন যোগ করতে আপনি পরামর্শ দেবেন? যেখানে আমাদের ভুল হচ্ছে, যে কারণে আমরা ডেঙ্গু ট্রান্সমিশনটাকে থামাতে পারছি না, সেটি যদি আমরা বলি তাহলে বোঝা যাবে যে কিভাবে সমাধান করা যাবে। যেমন ধরুন, আপনার 71 টেলিভিশনের অফিস, আপনার 71 টেলিভিশনের অফিসে যদি একজন ডেঙ্গু রোগী থাকে, তাকে ফাইন্ড আউট করতে হবে। অথবা আপনার 71 টেলিভিশনের অফিসের পাশের বাড়িতে যদি একজন ডেঙ্গু রোগী থাকে, তাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই রোগীটিকে কেন্দ্র করে, সেই বাড়িটিকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে ওই বাড়ির আশপাশের উড়ন্ত মশাটাকে মৃত্যু নিশ্চিত করতে হবে। কারণ ওই মশাগুলো হচ্ছে ইনফেক্টেড মশা। ওই মশাগুলো যদি বেঁচে থাকে তাহলে জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়াবে। অথবা যেই মশাটি ইনফেক্টেড না, সেই মশাটি যদি ওই রোগীকে কামড়িয়ে আবার একজন সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে কিন্তু এটি ছড়াবে। এখন আমাদের মূল চ্যালেঞ্জটা সেখানে হলো আমরা রোগীর সঠিক ঠিকানাটা সংগ্রহ করতে পারি না, এবং রোগীর ঠিকানাটা সংগ্রহ করে যেটাকে আমরা হটস্পট ম্যানেজমেন্ট বলি, সেই হটস্পট ম্যানেজমেন্টটা আমরা সঠিকভাবে করতে পারি না। এখন ডেঙ্গু রোগীর ঠিকানা, ধরুন মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ মনিরুজ্জামান সাহেব আছেন এখানে, ওনার হাসপাতালে যে রোগীগুলো ভর্তি আছেন, সেই ভর্তি রোগীর ঠিকানাটা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বা সিটি কর্পোরেশনের কাছে আছে। যেই রোগীটি মুগদা মেডিকেল কলেজে ভর্তি নাই, বাসা থেকে চিকিৎসা নিচ্ছে, অথবা মুগদের মেডিকেল কলেজের আশেপাশে ছোট্ট একটা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে, সেই রোগীর তথ্য কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে নাই, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নাই, যেটি থাকা উচিত। যেমন একজন রোগী যদি বাসায় চিকিৎসা নেয়, তাহলে তার ঠিকানাটা যেমন গুরুত্বপূর্ণ, আবার একজন রোগী হাসপাতালের চিকিৎসা নিলে তার ঠিকানাটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের যেই গ্যাপটি রয়েছে, আমরা হাসপাতালের রোগীর ঠিকানাটি পাচ্ছি, কিন্তু বাসায় যে রোগীটি চিকিৎসা নিচ্ছে অথবা ছোট্ট একটি ক্লিনিকে যে রোগীটি চিকিৎসা নিচ্ছে, তার তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে নীরবভাবে সে কিন্তু ওই জায়গাটাতে জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে, কারণ সিটি কর্পোরেশনের হাতে সে তথ্যটি নেই। সিটি কর্পোরেশন সেখানে হটস্পট ম্যানেজমেন্টটা করতে যেতে পারছে না। তাহলে এই ঘন বসতিপূর্ণ শহরগুলোতে যেখানে ডেঙ্গু রোগী বাড়ছে, আসলেই কি তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে হটস্পট ম্যানেজমেন্টের যে প্রক্রিয়াটি আপনি বলছেন সেটি সম্ভব হবে? সম্ভব, খুব সহজ। বহুবার আমি বলেছি, আপনি দেখেন কোভিড-19 ক্ষেত্রে আমরা একটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু কোভিড টেস্ট করেছি। একজন রোগী যদি পজিটিভ হতো, রোগীর কাছে যেমন একটি SMS যায়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি যেত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি যেত, তাহলে কিন্তু সহজেই আপনি 3টি SMS পেয়ে যাচ্ছেন ওই রোগীর ঠিকানা সহ এবং তার জিওগ্রাফিক্যাল লোকেশন সহ। ঠিক যেহেতু আমরা কোভিডে পেরেছিলাম সুরক্ষা অ্যাপের মাধ্যমে, ডেঙ্গুকে ঠিক সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ডেঙ্গুকে কিন্তু করা যায়। খুব সহজ, এটি খুব কঠিন কিছু না। আমরা বারবার আমি এই ব্যাপারটি কিন্তু রেকমেন্ডেশন দিয়েছি, কেন আমরা ওটাতে যেতে পারছি না। ঠিক সেম টেকনোলজি আমরা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে এবং ওই টেকনোলজি অলরেডি আছে। জি, তার মানে রোগীর সচেতনতার একটা জায়গা তো এখানে রয়েছেই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আসবো এবারে আপনার কাছে। এখন মৌসুমটাই এমন যে ঘরে ঘরে সিজনাল বা ভাইরাল জ্বর ঠান্ডা লেগেই আছে, আমার নিজেরও নাক বন্ধ হয়ে আছে। তো ডেঙ্গু হয়েছে কিনা এটা বোঝার সহজ উপায় কি? অনেক সময় বলা হয় যে টেস্ট করতে দেরি হয়ে গেলে ডেঙ্গু নাকি ধরা পড়ে না, এই কথা কি সত্য কিনা? জ্বরের কতদিনের মধ্যে পরীক্ষা করতে বলবেন? ধন্যবাদ, আপনি সঠিকই বলেছেন। ডেঙ্গুর টিপিক্যাল যে সিমটম গুলো আছে এগুলো আজকাল আমরা সবাই জানি। জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা, চোখ ব্যথা, শরীর ব্যথা, গিট ব্যথা, ইদানিংকালে নতুন গত 2-3 বছর থেকে যুক্ত হয়েছে লুজ মোশন, পেট খারাপ। হ্যাঁ, তো এই সিমটমস গুলো থাকলে রোগীকে আমরা যদি 3 দিনের মধ্যেই একটা ব্লাডের CBC এবং NS1 অ্যান্টিজেন করি, তাহলে আমরা মোটামুটি শিওর হয়ে যেতে পারবো যে উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা। তবে যদি এর চেয়ে বেশি দেরি হয়, তাহলে আমরা একটা উইন্ডো পিরিয়ড বলি, যে অ্যান্টিজেন টেস্টও নেগেটিভ হয়ে গেছে, আবার অ্যান্টিবডিও পজিটিভ হয়নি। এই সময়টায় অনেক সময়ই দেখা যায় রোগী ডেঙ্গু আক্রান্ত কিন্তু তার টেস্ট রিপোর্ট নেগেটিভ।
তখন এই জিনিসটা একটা কনফিউশন তৈরি করে। যদিও আমরা ক্লিনিশিয়ানরা অন্য আরো কিছু দেখে এটা ডেঙ্গু হয়েছে কিনা সেটা বুঝতে পারি। আর আমি একটু প্রফেসর কবিরুল বাশারের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমাদের বেশিরভাগ রোগী কিন্তু এখনো হসপিটালে ভর্তির চেয়ে হোম ম্যানেজমেন্টেই বেশি আছে, যারা বিভিন্ন চিকিৎসকের চেম্বারে গিয়ে চিকিৎসা নেন। এবং আমাদের এই যদিও ডেঙ্গু রোগী এটা নোটিফায়েবল ডিজিজ, কিন্তু যারা চেম্বারে গিয়ে চিকিৎসা নেন, হ্যাঁ, তারা কিন্তু আমাদের এই নোটিফিকেশনে আসে না। কাজে ছোট কোনো ক্লিনিকেও যদি কেউ ভর্তি হন, হ্যাঁ, এটা নোটিফাই হয়ে যায়, সেটা সরকারি হসপিটাল হোক আর কোনো প্রাইভেট হসপিটাল হোক, ক্লিনিক হোক, হোয়াটএভার। কিন্তু যারা বেশিরভাগ রোগী যারা চেম্বারে চিকিৎসা নিয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, এরা কোনোভাবেই নোটিফাই হচ্ছে না। কাজে এদের অ্যাড্রেসটা আমরা জানতে পারছি না। এখন রোগীদের ক্ষেত্রেও ধরেন আপনি যদি এই উইন্ডো পিরিয়ডে একজন কেউ আসে যাকে আমি ক্লিনিক্যালি সাসপেক্ট করলাম ডেঙ্গু, কিন্তু তার টেস্ট রিপোর্ট নেগেটিভ, হ্যাঁ, তাকে আপনি এই কিভাবে অ্যাড্রেস করবেন, এগুলো কিছু মানে আমাদের কাজ করার জায়গা আছে। তো ওভারঅল যদি আমরা এই নোটিফিকেশন গুলোকে বাধ্যতামূলক করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা পেশেন্টের হটস্পট, যেটা আমরা বারবার বলি, এটা আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুসারে আমরা মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা এই ডেঙ্গু বার্ডেন কমাতে পারবো বলে আশা করি। এবং এই জন্য অবশ্যই আমাদের সচেতনতা দরকার, আমাদের ব্যক্তিগত লেভেলে, আমাদের সামাজিক, আমাদের বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। এবং এই সিজনে ডেঙ্গুর সাথে সাথে আমরা বেশ রোগী পাচ্ছি, যদিও আপনি ডেঙ্গু নিয়ে প্রশ্ন করেছেন, আমরা বেশ রোগী পাচ্ছি চিকুনগুনিয়া নিয়ে। এবং চিকুনগুনিয়ার ভেক্টর বা বাহক ওই একই এডিস অ্যাজিপ্টি মশা বেশিরভাগ ক্ষেত্রেই, এবং কখনো কখনো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কোএক্সিস্ট করছে এবং সিমটমও কাছাকাছি। তবে ডেঙ্গু যত সহজে আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্ট করে ডায়াগনোসিস করতে পারি, চিকুনগুনিয়ার ব্যাপারটা এত সহজে করা যায় না। চিকুনগুনিয়ার ডায়াগনোসিস করতে গেলে 5 দিনের মধ্যে আমরা আরটি-পিসিআর যদি টেস্ট করি, হ্যাঁ, তাহলে এটা শুধু পজিটিভ আসবে এবং এটা একটু এক্সপেন্সিভ এবং একটু বড় লেভেলের হসপিটালই হচ্ছে, যে কোনো জায়গায় এটা এখনো করা যাচ্ছে না, সেই শর্টকামিটুকু আছে। কিন্তু অ্যান্টিবডি টেস্ট করে চিকুনগুনিয়া ডায়াগনোসিস করা খুব মানে যে কিট যেটা আমরা আইসিটি কিট যেটা ব্যবহার করি, ওটা খুব সেন্সিটিভ না। এর জন্য হয়তো 2 সপ্তাহ পরে গিয়ে এটা পজিটিভ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ হয়। কিন্তু নেগেটিভ হলো মানে এই না যে তার এটা চিকুনগুনিয়া হয়নি। তেমনি ডেঙ্গুর ক্ষেত্রেও আপনার টেস্ট নেগেটিভ মানে যে ডেঙ্গু হয়নি এটা বলা যাবে না। আমাদের পারিপার্শ্বিক সবকিছু মিলিয়েই একটা ডায়াগনোসিসে আসতে হয়। জি, আপনি একটা প্রসঙ্গ তুললেন যেটি নিয়ে আমি পরবর্তীতে অধ্যাপক ডাক্তার কবিরুল বাশারের কাছে যাব, তবে ছোট্ট করে একটু ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান আপনার কাছেই জানতে চাই যে হাই ফিভার আমরা বলছি, কিন্তু এখন যেটা সিজনাল যে জ্বর সবার হচ্ছে, সেখানেও খুব হাই ফিভার 102-3 পর্যন্ত তো সবারই জ্বর দেখা যাচ্ছে, এবং জ্বর হলে খুব স্বাভাবিকভাবে মাথা ব্যথা, শরীর ব্যথা থাকছে। তাহলে ডেঙ্গু চিকুনগুনিয়ার লক্ষণ একই হয়ে গেল না? পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা ডেঙ্গু নিয়ে খুব সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে প্লাটিলেট। এই প্লাটিলেট কমে যাওয়ার ব্যাপারটা কি খুব কমন ডেঙ্গু রোগীদের মধ্যে? না, প্লাটিলেট কমে যাওয়াটা আমাদের বেশিরভাগ ডেঙ্গু হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু। তো ক্লাসিক্যাল ডেঙ্গুতে প্লাটিলেট একটু কমবে, কিন্তু ডেঙ্গু হেমোরেজিক যেটা আমরা বলি, সেই ডেঙ্গু হেমোরেজিক ডায়াগনোসিস করার জন্য প্লাটিলেট কাউন্ট আপনার 1 লাখের নিচে আসতে হবে। 1.5 লাখের নিচে নামলেই প্লেটলেট কাউন্ট, এটাকে আমরা কম বলি। কিন্তু যতক্ষণ এটা 1 লাখের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক বলি না। শুধু প্লেটলেট না, আমরা ডেঙ্গু হেমোরেজিক বলতে গেলে আসলে আমরা প্লাজমা লিকেজ বলি, যে রক্তনালীর ভিতর থেকে রক্তের যে জলীয় অংশটা যেটা আমরা প্লাজমা বলি, এটা বের হয়ে যায় কিনা, এবং এটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যদি 20%-এর বেশি বের হয়ে যায়, প্লাজমা লিকেজ হয়, তাহলে ওটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলি। এবং এই ক্ষেত্রে প্লাটিলেটের চেয়ে আমরা বেশি যেটা লক্ষ্য করি সিবিসিতে, সেটা হচ্ছে যে হিমাটোক্রিট, যে বেজলাইন থেকে হিমাটোক্রিট 20% বা তার বেশি বাড়লো কিনা।
তো এখনো রোগীদের মধ্যে একটা প্লাটিলেট নিয়ে ধারণা আছে, কিন্তু আসলে প্লাটিলেট আমাদের কাছে খুব বেশি গুরুত্ব পায় না। আমাদের কাছে বেশি গুরুত্ব পায় রাদার পেশেন্টের হিমাটোক্রিট কেমন, তার হিমো কনসেন্ট্রেশন বা প্লাজমা লিকেজ কতটুকু হয়েছে। আমি আপনাকে বলি, আমি এই একটু 10 সেকেন্ড বলি যে প্লাটিলেট নিয়ে যেন রোগীরা বেশি ভয় না পায়। আমরা আমাদের হসপিটালে অনেক রোগী এরকম প্লাটিলেট 4000-এ 5000-এ নেমে আসছে, আমরা কোনো প্লাটিলেট দেইনি, ব্লাড দেইনি, অন্য চিকিৎসাতেই রোগী ভালো হয়েছে। কাজে প্লাটিলেট নিয়ে খুব বেশি আসলে চিন্তিত হওয়া মতো পরিস্থিতি ডেঙ্গুর জন্য না। জি, একদম শেষ মিনিটে আছি আমরা। আমি অধ্যাপক ডাক্তার কবিরুল বাশারের কাছে শেষ প্রশ্নটি রাখতে চাই, সেটা হচ্ছে যখনই মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কথা হয় তখনই হচ্ছে ব্যক্তিগত সচেতনতার জায়গা নিয়ে আমরা আলোচনা করি, এবং যেটা দেখা যায় যে আমরা আমাদের নিজের ঘরটা, ফ্ল্যাটটা পরিষ্কার রাখছি, কিন্তু বিল্ডিংয়ের ঠিক পাশেই আসলে পরিষ্কার রাখছি না। ব্যক্তি সচেতনতার জায়গাটাতে কি পরামর্শ দেবেন? মানুষ, মানে আমাদের একটি স্বভাব আছে, মানুষ মনে করে সম্পূর্ণ দায় মনে হয় সরকারের। ব্যাপারটা কিন্তু আসলে তেমন নয়। আমার বাড়ির আঙিনা, এই জায়গাটিকে নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই কোনো জায়গায় কোনো পাত্রে পানি জমা না থাকে। কারণ এই মুহূর্তে কোনো পাত্রে যদি পানি জমা থাকে সেখানে এডিস মশার প্রজনন হবে। নিজ বাড়ির আমি যেন নিশ্চিত করি যে আমার বাড়িতে কোনো এডিস মশার প্রজনন হচ্ছে না। এভাবে যদি আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এবং সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনও ভালো কাজ করে, তাহলে কিন্তু ডেঙ্গুটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ সামাজিক আন্দোলন ছাড়া ডেঙ্গু শুধুমাত্র সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টাতে আলোকপাত করার জন্য। দর্শক, আমাদের সাথে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার কবিরুল বাশার যুক্ত ছিলেন এতক্ষণ। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল রাত ঠিক 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।